2026 ফিজিক্যাল সায়েন্স যেভাবে কাঁপিয়েছি 2027 আরো ভয়ঙ্কর ভাবে কাঁপবে। তোদের বেলা এই প্রশ্নটা দেওয়ার চান্স অনেক বেশি। এই পুরো সিরিজটাই ভুল ভাই। 2027 মাধ্যমিকের ফার্স্ট সামেটিভ পরীক্ষার মাত্র কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে। যখন 2026-এর মাধ্যমিক চলছিল, যখন তোরা নতুন নতুন ক্লাস 10-এ উঠেছিলি, আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, এই চ্যানেলে দাঁড়িয়ে তোকে একটা কথা দিয়েছিলাম, বলেছিলাম তুই অ্যাডভেঞ্চার একাডেমিটাকে ব্লাইন্ডলি ফলো কর, যা করাচ্ছি চোখ কান নাক বন্ধ করে কর। 2026 ফিজিক্যাল সায়েন্স যেভাবে কাঁপিয়েছি 2027 আরো ভয়ঙ্কর ভাবে কাঁপবে। এবং তোরা নিশ্চয়ই দেখেছিস যে আমি আমার চ্যানেলের মধ্যে একটা স্টাডি প্ল্যান লঞ্চ করেছিলাম, আর সেই স্টাডি প্ল্যান ধরে আমাদের চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শর্ট রিভিশন এসেছে, গ্যাসের আচরণের অঙ্ক এসেছে। সবকিছু কমপ্লিট করে দেওয়ার পর এবার আমাদের আসল জিনিস শুরু করার পালা। চল কোয়েশ্চেন লিক সেট শুরু করা যাক। আজকে আমাদের সুপার মক নাম্বার 1 ধামাকা শুরু করা যাক। তাহলে হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল আর বেশি সময় নষ্ট করব না, একটা শুধু তোকে বিষয় বলে দিই। তোর 40 মার্কসের পরীক্ষা হতে চলেছে। সব স্কুলেই 99% অফ দ্য স্কুলে 40 মার্কসের পরীক্ষা হয়, এবং 99% অফ দ্য স্কুল যে সিলেবাসটাকে ফলো করে, আমরা সেই সিলেবাসের উপরে ভিত্তি করি কোয়েশ্চেন সেট করেছি। মনে রাখবি, এই যে কোয়েশ্চেনগুলো আমি এখানে নিয়ে এসেছি, সেগুলো কোনো বই থেকে তুলে নেওয়া প্রশ্ন নয়। বিভিন্ন বই ঘেটে আমার নিজস্ব বুদ্ধি লাগিয়ে এতদিন ধরে আমরা যে ক্লাস করাচ্ছি, এত প্রশ্ন যে ঘাটছি, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই কোয়েশ্চেনগুলোকে সেট করা হয়েছে। এবং শুধুমাত্র এই একটা সেট কিন্তু আসবে না, এই সেটগুলো চলতে থাকবে তোদের পরীক্ষা অবধি। যে প্রত্যেকটা সেট করে যাবে, যে আমার ওয়ান শট রিভিশন গুলো করে যাবে, বিশেষ করে যে আমাদের ফাউন্ডেশন ব্যাচের মধ্যে আছে এবং পুরো ডিটেইল রিভিশনটা করেছে, প্র্যাকটিসটা করেছে, সে পরীক্ষাতে ফুল মার্কস পেতে চলেছে। এটা তুই আজকে এখানে দাঁড়িয়ে লিখে নে। চল শুরু করি। আজকে দাদা প্রথমেই আমরা এমসিকিউ শুরু করি। একদম প্রথম যে প্রশ্নটা আছে, সবাই আমার সাথে সাথে উত্তর করতে থাকবে। যারা যারা উত্তরগুলো জানো তারা কমেন্ট সেকশনের মধ্যে বা খাতার মধ্যে আস্তে 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 প্র্যাকটিসও করতে পারো। প্রথমটাই বলেছে গ্রিন হাউস গ্যাস নয় কোনটা। সবসময় মনে রাখবে, এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার জিজ্ঞাসা করে। তুই এখানেও দেখতে পাচ্ছিস, যখন তোরা টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিবি, যখন তুই ফুল সিলেবাসের কোয়েশ্চেন প্র্যাকটিস করবি, তখনও তুই এই প্রশ্নটাকে বারবার দেখতে পাবি। মনে রাখবি, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, এইগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। তার মানে দাদা কার্বন ডাই অক্সাইডটা গ্রিন হাউস গ্যাস? আমি বললাম একদম। তাহলে অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। এই নয় জাতীয় প্রশ্নগুলোকে খুব সাবধান, কিন্তু এখানে বলেছে নয়, তার মানে উত্তর হবে অক্সিজেন। গল্প শেষ। বাকি দেখ, এইটা 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 সব কটা গ্রিন হাউস গ্যাস। নেক্সট প্রশ্ন কি বলে দিয়েছে, বলেছে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে এসআই পদ্ধতিতে পিভির একক কি হবে? খুব ভালো করে মন দিয়ে শোন, খুব ইন্টেলেকচুয়াল একটা প্রশ্ন। দাদা পিভি মানে কি? বললাম পিভি মানে পি মানে চাপ, আর ভি মানে আয়তন। দাদা এসআই পদ্ধতির একক বলে দিয়েছে। আমি বললাম হ্যাঁ, তাহলে প্রথমেই তো আরেকটা বাতিল হয়ে যাবে। আমি বললাম একদম ভাই, এই বুদ্ধিগুলো কাজে লাগাতে হবে। অনেকে এই জিনিসটাকে খেয়াল করিস না, প্রশ্ন ভালো করে পড়বি, শুরু থেকে শেষ পর্যন্ত কি বলতে চাইছে বুঝবি। এখন দাদা এসআই পদ্ধতি বলেছে যখন, প্রেসার মানে চাপ মানে বল বাই ক্ষেত্রফল। দাদা বল বাই ক্ষেত্রফল এফ বাই এ মানে বলের এসআই পদ্ধতির একক নিউটন। আমি বললাম একদম। ক্ষেত্রফলের এসআই পদ্ধতির একক মিটার স্কোয়ার। আমি বললাম একদম। দাদা আয়তনের এসআই পদ্ধতির একক মিটার কিউব, কারণ আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই তো এক একটা লেন্থ, তার মানে প্রত্যেকটারই মিটার। তাহলে হয়ে গেল আয়তনের মিটার কিউব। আর ক্ষেত্রফলের তো মিটার স্কোয়ার হবেই, তুই জানিস। দাদা মিটার স্কোয়ার দিয়ে মিটার কিউব কাটলে একটা মিটার পড়ে থাকে। আমি বললাম একদম। দাদা নিউটন ইন্টু মিটার, আমরা ক্লাস 9-এ তো পড়ে এসেছি, নিউটন আর মিটার গুণ করলে তো কার্য পাওয়া যায়। তার মানে দাদা এই পিভিটা একটা কার্য বোঝাচ্ছে। আমি বললাম একদম, এটাকে চাপ আয়তনিক কার্য বলা হয়ে থাকে। দাদা নিউটন ইন্টু মিটার করলে যেটা পাওয়া যায় সেটাকে তো জুল বলা হয় গো। আমি বললাম একদম রে ভাই, তার মানে অপশন নাম্বার ডি, জুল ইজ দ্য কারেক্ট অপশন। যদি এখানে সিজিএস বলতো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস তুই কোনটা অ্যান্সার হতো। আশা করতে পারি একদম পরিষ্কার আছে। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোর প্রতিসরণের সময় আলোক তরঙ্গে যে ধর্ম অপরিবর্তিত থাকে, বহুবার বহু জায়গাতে এই প্রশ্নটা করে থাকে। আমি আশা করব প্রত্যেকের উত্তর জানা আছে। আমি আমাদের ওয়ান শর্ট রিভিশনস গুলোতেও কিন্তু এগুলো বারবার করে উল্লেখ করি, আর ফাউন্ডেশন ব্যাচে তো তোরা করে করে এগুলো সব রপ্ত করেই ফেলেছিস। অবতল দর্পণের ফোকাস দূরত্ব এফ আর বক্রতা ব্যাসার্ধ আর হলে তাদের মধ্যে সম্পর্ক জিজ্ঞাসা করেছে ভাই। এটা তো আমরা ডেরিভেশনের মাধ্যমে শিখে নিয়েছি, আর ইকুয়াল টু 2f।
আশা করতে পারি একদম ডান। কখনো কখনো f ইকুয়াল টু r/2 এরকম করেও প্রশ্নের মধ্যে দিয়ে দিতে পারে, আমি আশা করব সেগুলো তোরা ট্যাকেল করে নিতে পারবি। নেক্সট, ড্রাইভার পেছনে গাড়ি দেখার জন্য ব্যবহার করেন কোনটি? বারবার করে শেখানো হয়েছিল দর্পণের ব্যবহার পরীক্ষাতে এমসিকিউ রূপে বা ভিএসকিউ রূপে দেয়। মনে রাখ, উত্তল দর্পণ এমন একটা দর্পণ যেটাকে ভিউ ফাইন্ডার রূপে ইউজ করা হয়। তার কারণটা তুমি কমেন্ট সেকশনের মধ্যে লিখবে, যেটা কেন ভিউ ফাইন্ডার, এক লাইনের একটা শব্দ, এই একটা শব্দ। দাদা তাদের উত্তর কি হবে? উত্তল দর্পণ হবে, একদম পরিষ্কার। আচ্ছা, অবতল দর্পণ কি রূপে ইউজ করা হয় সেটাও নিচে কমেন্ট করবে। নেক্সট, গ্যাসের অণুগুলোর গতিশক্তি ওর পরম উষ্ণতার কি? বারবার পরীক্ষাতে প্রশ্ন দেয়। এটা হচ্ছে আদর্শ গ্যাসের যে গতীয় তত্ত্ব ছিল সেইখানে পড়া উচিত ছিল তোমাদের। আচ্ছা মনে রাখো, এটা EK ইকুয়াল টু 3/2RT এরকম একটা সমীকরণ আছে, যেটা তোমরা 11-এ গিয়ে পড়বে। অনেক সময় সমীকরণটাকে এভাবে লেখা হয়, EK ইকুয়াল টু 3/2KT। এখানে কেটা হচ্ছে বোলজম্যান ধ্রুবক, এগুলো সব শেখাবো। আর এই আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আরে যাই হোক, ধ্রুবক তো 3/2টাও একটা ধ্রুবক, 8টাও একটা ধ্রুবক, 3/2টাও একটা ধ্রুবক, কেটাও একটা ধ্রুবক। দাদা যদি ধ্রুবকটাকে আর সমান চিহ্নটাকে তুলি তাহলে একটা প্রপোর্শনাল সাইন আসবে, টিটাই পরম উষ্ণতা, তার মানে গ্যাসীয় অণুগুলোর গতিশক্তি তার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক, আশা করতে পারি একদম পরিষ্কার। নেক্সট, সুস্থ চোখের নিকট বিন্দুর মান কত? এই উত্তরই দেবো না আমি, নিচে কমেন্ট সেকশন ভরে যাবে জানো, আর তার সাথে সাথে দূরবিন্দুটা দিয়েও যেন ভরে যায় কমেন্ট সেকশন। নেক্সট, এবার এমসিকিউ গল্প শেষ, এবার ভিএসকিউ টাইপ প্রশ্ন শুরু করা যাক। ভিএসকিউ মানে এমন এমন প্রশ্ন যেগুলোকে তোমাকে জাস্ট একটা শব্দে উত্তর লিখে দিতে হয়, জাস্ট একদম পাতি একটা প্রশ্ন দেবে, ঝপ করে অ্যান্সারটা লিখে নেবে। মনে রাখবে ভিএসকিউ আর এসকিউ আলাদা, কিন্তু এসকিউ কিন্তু তোমাকে একটা লাইনে পুরো লিখতে হয়, আর ভিএসকিউ আলাদা। ভিএসকিউতে 1 মার্কস থাকে, এসকিউতে 2 মার্কস থাকে। এসকিউ অনেক সময় 2-3 লাইনেরও দিয়ে দেয়, অনেক সময় একটা অঙ্কও দিয়ে দেয় ছোট মতো। বলেছে চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কি? খুব ভালো একটা প্রশ্ন, এবং তুই একটা প্রশ্ন এখানে আমাকে সঙ্গে সঙ্গে করতিস, বাট তার সুযোগই এরা দেয়নি। এরা তোকে মেনশন করে দিয়েছে টিটা ছোট হাতের। দাদা এই টিটা ছোট হাতের মানে এটা সেলসিয়াস স্কেল বোঝাচ্ছে? আমি বললাম একদম। দাদা যদি সেলসিয়াস স্কেল বোঝায় তাহলে তো তার ফর্মুলাটা আমরা তোমার ওয়ান শট দেখে শিখে নিয়েছি, যে ভিটি ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু টি বাই 273 হয়। আমি বললাম একদম, এটাই সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্র এবং তার গাণিতিক রূপ এটাই। আমি বললাম একদম। দাদা যখন তুমি আমাদের গ্যাসের আচরণের ওয়ান শট করিয়েছিলে, বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচের একদম প্রথম ভিডিও, যেটা আমরা ইউটিউবের মধ্যে সবার জন্য দিয়েছিলাম, সেটা দেখেছিস, সেখানে নিশ্চয়ই তোরা খেয়াল করেছিলাম আমি লেখচিত্রের পুরো ধরন শিখিয়েছিলাম, কিভাবে কোন লেখচিত্র ড্র করতে হয় সেটা শিখিয়েছিলাম। এইটা দিয়ে নিশ্চয়ই তোরা মনে করতে পারছিস আমি বলেছিলাম এখানে কার কার মধ্যে প্লট হয়, ভিটি ভার্সেস টি এর মধ্যে প্লট হয়, আর সেটাই তো তোকে করতে বলেছে। এই টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন ভিটি, তাহলে ওই আয়তনের সঙ্গে ওই উষ্ণতাটা প্লট করতে বলেছে। দাদা এইটা তার মানে আমার ওয়াই, মানে যখন আমরা প্লটটা করব তখন যে আগে আছে তাকে আমরা ওয়াই অক্ষ বরাবর প্লট করি, আর যে পরে আছে তাকে আমরা এক্স অক্ষ বরাবর প্লট করি। বলো একদম। এবার দাদা সমীকরণটা এরকম ভাবে লেখে y ইকুয়াল টু সি প্লাস এম এক্স। আচ্ছা প্লাস কেন বসালে? দাদা মধ্যিখানে তো এখানেই প্লাস আছে, ওই জন্য আমিও এখানে প্লাস বসালাম। আমি বললাম একদম। আচ্ছা তুমি একটুখানি খেয়াল করে দেখো তো, আমি যদি দুটো সমীকরণকে একটু মেলাই, y ইকুয়াল টু সি প্লাস এম এক্স, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার ভিটিটাই y, তার মানে y ইকুয়াল টু ভিটি লেখা যেতে পারে। দাদা এই টিটাই হচ্ছে x। আমি বললাম হ্যাঁ টিটাই হচ্ছে x, একদম এইটুকু তো আমার কাছে পরিষ্কার। এবার দাদা এই সিটা একটা ধ্রুবক পার্ট, এখানে আমি দেখতে পাচ্ছি সি এর পরিবর্তে V0 আছে, তার মানে সি ইকুয়াল টু V0, একদম পরিষ্কার। এগুলো কিন্তু প্রত্যেকটা মাধ্যমিকে প্রশ্ন করে, এই জন্য এটা তোকে বারবার করে দেখাচ্ছি, স্কুল পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে। আর দাদা এমটা কি? এমটা হচ্ছে নতি, বারবার করে শিখিয়েছি ওয়ান শটে, বারবার করে শিখিয়েছি ব্যাচের মধ্যে। দাদা এই এমটা নতি, এমটা কি? আমি বললাম এই যে প্লাস চিহ্নের পরে এক্স বাদ দিয়ে বাকি যে টার্মটা পড়ে আছে সেটাই তো এম। দাদা এক্স মানে টি, তো এক্সটা বাদ দিয়ে টিটা বাদ দিয়ে বাকি কি পড়ে আছে না, পড়ে আছে দাদা এম এর ভ্যালু V0 বাই 273। আমি বললাম একদম। দাদা এম এর সামনে পজিটিভ সাইন আছে। আমি বললাম হ্যাঁ, তাহলে লেখচিত্রটা কেমন করে আঁকতে হয় একটু দেখাও। দেখ খুব মন দিয়ে দেখ, খেয়াল করে দেখ। প্রথমে এরকম ভাবে লেখচিত্র টানলাম, কার কার মধ্যে করতে হচ্ছে দেখতে পাচ্ছিস, y ইকুয়াল টু ভিটি দিয়ে দিয়েছে, তো y ইকুয়াল টু আমি ভিটি বসিয়ে দিই।
দাদা টি ইকুয়াল টু এক্স দিয়ে দিয়েছে, তার মানে এক্স অক্ষ বরাবর আমি টি বসিয়ে দিই। আমি বললাম একদম। এবার দাদা তুমি তো আমাদেরকে বলেছিলে যদি কোনো একটা সমীকরণের মধ্যে আমরা দেখতে পাই সি এর মান রয়েছে, তার মানে সেই সমীকরণের লেখচিত্রটা শুরু হবে কিছুটা ওপর থেকে মূলবিন্দুর। একদমই তাই। এই যে কতটা ওপর থেকে শুরু হলো না, যেটা সি এর মান, এই সি পরিমাণ ওপর থেকে শুরু হলো, শুরু হয়ে কোথায় যাবে দাদা? এম এর ভ্যালু পজিটিভ আছে মানে ওপরের দিকেই উঠবে, এম এর ভ্যালু যদি নেগেটিভ থাকতো তো নিচের দিকে নামতো। তাহলে দুটো বিষয় খেয়াল রাখবো, ওয়াই ইকুয়াল টু সি যখনই থাকবে, সি প্লাস এম এর যখনই থাকবে, লেখচিত্র কিছুটা উঁচু থেকে শুরু হবে, আর এম এর ভ্যালু পজিটিভ বলে ওপরের দিকে উঠবে। দাদা এখানেও দেখো সি পার্ট আছে, তো সি পার্ট আছে বলে লেখচিত্রটা কিছুটা উপর থেকে উঠবে। আমি বললাম হ্যাঁ। আর দেখো এম এর ভ্যালুটা পজিটিভ বলে, এই যে এম এর ভ্যালুটা দেখো পজিটিভ বলে স্বাভাবিকভাবে সেই লেখচিত্রটাকে উপরের দিকে উঠলোই। একদম পরিষ্কার, একদম জলের মতো ক্লিয়ার। যারা আগে পড়িসনি তাদের কাছেও একটা ছোট্ট রিভিশন হয়ে যেতে পারলো, আর যারা পড়েছিলি তারা তো এমনি পারতিস। চলো বাট একবার একটা কথা বলি, যারা যারা এখনো পর্যন্ত আমাদের ওয়ান শট রিভিশনস গুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নাও। নিচে দেখবে একটা প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, সব কটা ওয়ান শট পর পর তুমি পেয়ে যাবে, একটা ফার্স্ট সামেটিভ প্লেলিস্ট করে দেওয়া আছে। হয়েছে? আচ্ছা এইবার দেখ, তোরা হয়তো কখনো কখনো দেখেছিস এই লেখচিত্রটাকে এরকম ভাবে পেছনের দিকে বাড়িয়ে দেওয়া হয়, তাই না? পেছনের দিকে বাড়িয়ে দিয়ে একটা বিন্দুর মধ্যে ছেদ করানো হয় এবং বলা হয়ে থাকে এই বিন্দুটার টেম্পারেচারটা হচ্ছে -273°C। দাদা এটাকে মাইনাস কেন ধরা হয়ে থাকে? আমি বলছি দেখ, তোরা যখন ক্লাস 11-এ উঠবি বা অনেকে ক্লাস 9-এর লেখচিত্রতেও পড়েছিস, এই দিকের অক্ষটা যদি পজিটিভ হয় তো এই দিকেরটা নেগেটিভ হয়, এই দিকেরটা পজিটিভ টেম্পারেচার অক্ষ তো এই দিকেরটা নেগেটিভ টেম্পারেচার অক্ষ। একদম পরিষ্কার। দাদা এই যে যতটা উপর থেকে শুরু হলো সেটাই হচ্ছে সি এর মান। এখানে সিটা কত? এখানে সিটা হচ্ছে V0, তাহলে এইটা হচ্ছে V0। একদম পরিষ্কার। দাদা এই যে উপরের দিকে উঠেছে তো এম এর ভ্যালুটা নিশ্চয়ই পজিটিভ, তাহলে এম এর ভ্যালুটা কত? আমি বললাম পজিটিভ V0/273, তাহলে V0/273 আশা করতে পারি একদম ঝড়ের মতো পরিষ্কার আছে, জলের মতো পরিষ্কার আছে, ঝড়ের মতো পরিষ্কার আছে। নিচে কমেন্ট করে দাও প্রত্যেকে। বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরটি বেতার যোগাযোগে সাহায্য করে? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার? আমাদের এখান থেকে বেতার তরঙ্গটা যায়, ওখান থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে বলেই আমরা রেডিও ফিডিও গুলো শুনতে পাই। ঠিক আছে চলো নেক্সট। বলেছে স্থির চাপে কোন উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয়ে যায়? পরম শূন্য উষ্ণতায়, মানে -273°C তাপমাত্রায়। এর প্রমাণও কিন্তু আমরা ওয়ান শটের মধ্যে করিয়েছি। এর প্রমাণ আগামী যে কটা সুপারমক আসবে কোনো না কোনো একটা সুপারমকের মধ্যে আমি করাবো। বলেছে এমজিও যৌগ গঠনের সময় এমজি পরমাণু কতগুলি ইলেকট্রন বর্জন করে? কিছুদিন আগে আয়নীয় সমযোজী বন্ধনের ওয়ান শট দিয়েছি, সেখানেই কনসেপ্ট গুলো পুরো ঝড়ের মতো পরিষ্কার করে দিয়েছি। দেখ এই যে এমজিও রয়েছে, এখানে যদি আমরা ম্যাগনেসিয়ামকে দেখি তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-8-2, কারণ ম্যাগনেসিয়াম 12। এবার দাদা ও কি চাইবে? ও চাইবে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন হতে। তো যদি ও নিয়ন হতে চায়, নিয়নের ইলেকট্রন বিন্যাস কেমন? না 2,8। দাদা তার মানে ও নিয়নের মতো হতে চাইলে দুটো ইলেকট্রনকে আউট করে দেবে, দুটো ইলেকট্রনকে বর্জন করে দেবে। একদম। তো কতগুলি ইলেকট্রন বর্জন করবে? অ্যান্সার হচ্ছে 2। নেক্সট বলেছে প্রিজমের সাদা আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে কোন বর্ণের আলোক রশ্মি চ্যুতি সর্বনিম্ন হবে? আলোর পার্ট 1 দিয়েছি, আলোর পার্ট 2 দিয়েছি। ওই দুটো ভিডিওকে করে যারা নিয়েছিস তারা এটা ঝড়ের মতো নিচে কমেন্ট সেকশন অ্যান্সার দে। আর যারা এখনো করিসনি এই ভিডিওটার পরে গিয়ে ওয়ান শট গুলোকে দেখবি, দেখে এখানে এসে অ্যান্সার দিয়ে যাবি। ঠিক আছে নেক্সট। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কোন পর্যায়ে সর্বনিম্ন মৌল থাকে? এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। প্রথম পর্যায়ে ফার্স্ট পর্যায়তে কিন্তু সর্বনিম্ন মৌল থাকে মাত্র দুখানা মৌল থাকে, একটা হাইড্রোজেন একটা হিলিয়াম। এই জন্য এই প্রথম পর্যায়টাকে বলা হয় অতিরস্য পর্যায়। হয়েছে? নেক্সট। আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? তোরা যারা যারা তাপ চ্যাপ্টার পড়েছিস, আমরা আমাদের ব্যাচের মধ্যে ফার্স্ট সামেটিভ শেষ করার পর সেকেন্ড সামেটিভ শুরুও করে দিয়েছি। আমরা তাপ চ্যাপ্টার শেষ করে দিয়েছি, আমরা তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া প্রায় প্রায় শেষ করে দিয়েছি। তো সুতরাং যারা যারা তাপ পড়ে নিয়েছে তারা নিশ্চয়ই এটা বলতে পারবে যে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। যদিও এটা যারা গ্যাসের আচরণ পড়েছে সেখানেও শিখে নেওয়া উচিত, এখানে তাপের মধ্যে এর প্রমাণটা রয়েছে। ঠিক আছে চলো। আদর্শ গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক যদি বলতো, মানে এটা তো আয়তন প্রসারণ গুণাঙ্ক বলেছে, যদি চাপ প্রসারণ গুণাঙ্ক বলতো সেইটারও সেম মান 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। 2024 সালের মাধ্যমিকে সম্ভবত এদের অনুপাত জিজ্ঞাসা করেছিল, তাহলে অনুপাত কত হবে নিচে কমেন্ট করে দাও। নেক্সট
বলেছে অষ্টক সম্প্রসারণের একটি উদাহরণ দাও। ভাই অষ্টক সম্প্রসারণ বা অষ্টক সংকোচন যাই বলুক না কেন, তুই আমাকে বল আগে অষ্টক মানে কি। মানে লাস্ট কক্ষপথে, যেমন ধর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এই যে ম্যাগনেসিয়ামটা ছিল, এ কিভাবে স্টেবিলাইজ হয়েছিল, এই যে দুটো ইলেকট্রনকে যখন আউট করে দিয়েছিল ও নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস পেয়েছিল, তার মানে ও শেষ কক্ষপথে কটা ইলেকট্রন রেখেছিল? 8টা। তাহলে এই অন্তিম কক্ষপথে 8টা ইলেকট্রন ধারণের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস বা স্টেবল ইলেকট্রন বিন্যাস পাওয়াকেই অষ্টক সূত্র বলা হয়। আর দাদা যদি কেউ শেষ কক্ষপথে 8টার থেকে বেশি ইলেকট্রন রাখে, 8টা ইলেকট্রন রাখলে তো অষ্টক, তাহলে 8টার থেকে যদি বেশি ইলেকট্রন রাখে তাহলে সেটাকে বলা হবে অষ্টকের প্রসারণ। যেমন এক্সাম্পল ধরো হচ্ছে PCl5। তোদেরকে যখন 11 এর কেমিস্ট্রি পড়াবো তখন এই PCl5 এর স্ট্রাকচার দেখাবো, যে এই স্ট্রাকচারটা এরকম কেন। আপাতত তুই শুধু একটুখানি মনে রাখ যে এইটাই হচ্ছে PCl5, এটাই হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার। এই PCl5 এ ফসফরাসের চারিদিকে খেয়াল করে দেখ তো কতগুলো বন্ড আছে। দাদা একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, চারটে বন্ড, 5টা বন্ড। ভাই তোরা তো আমার কাছে বন্ড থেকে পুরো একদম গঠনটা দেখেছিস, তোরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে এই যে একটা বন্ড আছে মানে সেখানে কতগুলো ইলেকট্রন আছে না? দুটো। তাহলে এই যে বন্ডটার মধ্যেও দুটো, এই বন্ডটার মধ্যেও দুটো, এই বন্ডটার মধ্যেও দুটো, এই বন্ডটার মধ্যেও দাদা দুটো ইলেকট্রন আছে। তাহলে ফসফরাসের চারিদিকে মোট কতগুলো ইলেকট্রন আছে? 2, 4, 6, 8, 10টা। তাহলে এই ফসফরাসের কিন্তু 10খানা ইলেকট্রন আছে, যেটা দাদা অষ্টক থেকে বেশি, ওই জন্য অষ্টক সম্প্রসারণ। আরেকটা এক্সাম্পল আছে, একটা তো হয়ে গেল PCl5, অসংখ্য এক্সাম্পল আছে। আরেকটা আছে SF6 সালফার হেক্সাফ্লোরাইড, হয়েছে, এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। নেক্সট 9 নম্বর প্রশ্ন, একটা তেজস্ক্রিয় হ্যালোজেনের নাম। তেজস্ক্রিয় হ্যালোজেন হচ্ছে অ্যাস্টাটিন, AT, হয়েছে। নেক্সট চলো, আমাদের MCQ ও শেষ, আমাদের VSQ ও শেষ। VSQ সম্ভবত আমাদের 9খানা হলো, তাহলে এখানে হয়ে গেল আমাদের 9 নাম্বার। MCQ সম্ভবত 7টা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখা যাক SAQ কি কি আছে। SAQ মোট দেখ 2 মার্কস করে এক একটা SAQ, মোট 6খানা আছে, টোটাল হয়ে গেছে 12 নাম্বার। আমি জাস্ট একবার চেক করবো রেকর্ডিংটা পারফেক্ট হচ্ছে কিনা, তারপরে SAQ শুরু করবো। তোরাও একটুখানি জল খেয়ে নে বা দেখে নে একটু খাতা। চলো, একদম পারফেক্ট রেকর্ড হচ্ছে, কোনো অসুবিধা নেই। শুরু করি। ওকে, অনেক টানা ব্যাপারটা কিন্তু খুব একটা তোরা যারা পরবর্তীকালে পড়াতে চাইছিস, আমি তোকে বলছি তারা এখন থেকে একটু অভ্যাস কর। তোরা যেগুলো পড়ছিস, আমি কিন্তু তোদেরকে বলছি না তোর এক্সট্রা হ্যাবক কিছু পড়ে নে বা ছোট ক্লাসের কিছু পড়া, একদম নয়। তোরা যেটাই পড়ছিস সেটাকে যখন রিভিশন করবি, বোর্ডের সামনে দাঁড়া বা দেওয়ালের সামনে দাঁড়া, নিয়ে নিজে বলার চেষ্টা কর। যত ভালো বলতে পারবি তত ভালো শিখতে পারবি, তত ভালো রিভিশন হবে। নিজেকেই পড়া, সামনে কোনো স্টুডেন্ট দরকার নেই, যেটাই পড়েছিস সেটা নিজেই পড়া, পড়ানো অভ্যাস কর। টিচিং প্রফেশন সবচেয়ে ভালো প্রফেশন, আমি তোকে বলছি। চল, ফায়ার আইস বা আগুনে বরফ কাকে বলা হয়? ভালো করে মন দিয়ে শোন। একটা কম্পাউন্ডের নাম লিখছি, 4CH4 23H2O, এইটাকে বলা হয় মিথেন হাইড্রেট। আর এই মিথেন হাইড্রেটটাকেই অ্যাকচুয়ালি আগুনে বরফ বা ফায়ারি আইস বলা হয়ে থাকে। এইটা অ্যাকচুয়ালি কি বলতো, বরফের মতো একটা সাদা কেলাসাকার কঠিন পদার্থ, যার মধ্যে প্রায় 13.2% মিথেন থাকে, ঠিক আছে। এই জিনিসটাকেই তোকে একটুখানি খেয়াল রাখতে হবে। দেখবি সমুদ্রের একবারে তলদেশে প্রায় 1100 মিটার নিচে শিলাস্তরগুলোর মধ্যে এই মিথেন হাইড্রেট পাওয়া যায়, সেখান থেকে এগুলোকে আরোহণ করতে হয়, সংগ্রহ করতে হয়। তোদেরকে আপাতত জাস্ট বলবো এই সংকেত থেকে খেয়াল রাখ। এই পার্সেন্টেজ কোনো বইতে 13.4 দিতে পারে, 2 দিতে পারে, ডাজেন্ট ম্যাটার, যার বইতে যেমন আছে সে তেমন লিখবে, হয়েছে। সংকেত কিন্তু সব বইতে একই দেবে, মিথেন হাইড্রেট বারবার করে দেয়। ওকে, নেক্সট চার্লসের সূত্রটি লেখো। ভাই চার্লসের সূত্র যখন এরকম শুধু দিয়ে দেবে, তার মানে তোকে সেলসিয়াস স্কেলেরটাই বলতে বলেছে। কারোর কাছে যদি সময় থাকে সেই সেলসিয়াস আর কেলভিন দুটোই লিখে দিয়ে আসবে, কারণ কেলভিনটাতে 1 লাইনের। দাদা সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্র লেখা তুমি আমাকে শিখিয়েছিলে না ওয়ান শটেও শিখিয়েছি, ফাউন্ডেশন ব্যাচের প্রথম ভিডিওর মধ্যেও একদম ধরে শিখিয়েছি। দেখ আমি বারবার করে বলেছিলাম, প্রথমে কি করতে হয় না, আমরা ধরে নিই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা গ্যাসের আয়তন হচ্ছে V0, রাইট। এবার আমরা ধরে নিই উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে 0 থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে দেওয়া হয়েছে। তার মানে আয়তনটাও V0 থেকে বেড়ে V1 হয়ে যাবে, একদম পরিষ্কার। এখন দাদা তুমি তো আমাদেরকে নিউ মার্কেটের এক্সাম্পল শিখিয়েছিলে, যে ধরো কোনো একটা জায়গার মধ্যে
অনেক লোক দাঁড়িয়ে আছে। আমার ধরো কোনো একটা জামা পছন্দ হয়েছে, আমি সুদূর জায়গা থেকে, গ্রাম থেকে নিউ মার্কেটে এসেছি জামা কিনবো বলে, ভিডিওতে দেখেছিলাম যে এখানে পাওয়া যায়, কিন্তু এসে দেখছি আমার যে জামাটা পছন্দ সেটা নেওয়ার জন্য প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। তা আমি কি করব? আমি বললাম তোর তো পকেট থেকে এরা লাইটার বার করবি, আমি জানি না কেন পকেটে রেখেছিলি বাই দ্য ওয়ে, পাশ থেকে এরা কাঠ তুলবি, কাঠের মধ্যে আগুন জ্বালাবি, নিয়ে ওই জ্বালানো আগুনটা নিয়ে সবার পেছনে পেছনে একটুখানি আগুন ধরিয়ে দিবি। যেই মাত্র আগুন ধরাবি ছ্যাঁকা লাগবে লোকজনের, চারিদিকে দৌড়াতে শুরু করবে। তার মানে দাদা সবাই একটা জায়গার মধ্যে গুটিসুটি হয়েছিল, আয়তনটা কম ছিল, যেই মাত্র আগুনটা লাগালাম, যেই মাত্র টেম্পারেচারটা বাড়লো, সঙ্গে সঙ্গে আয়তনটাও বেড়ে গেল, লোকজন চারিদিকে দৌড়াতে শুরু করলো। এটাই তো চার্লসের সূত্র, যে টেম্পারেচার যদি বাড়ে তো আয়তনটাও বাড়বে। একদম পরিষ্কার, বারবার করে শিখিয়েছিলাম। 4টে রাশি আছে, পি, ভি, টি আর ডাব্লু। ডাব্লু মানে ভর, টিটা দুটোতে লিখলাম সেলসিয়াস আর কেলভিন বোঝানোর জন্য। দাদা যখন দুটোর মধ্যে সম্পর্ক, তো বাকি দুজন থাকবে ধ্রুবক। তার মানে এখানে কে কে ধ্রুবক থাকে? গ্যাসের চাপ আর গ্যাসের ভর ধ্রুবক থাকে। এবার কি করে লিখতে হয় আমি বললাম, দেখ 0 ডিগ্রিতে আয়তন ছিল কত? V0। তার মানে তুই ধরে নে 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন এতটা ছিল। যখন 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস করা হলো, মানে উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলো, তো স্বাভাবিক তুইও জানিস উষ্ণতা বাড়ালে আয়তন কি হবে? বাড়বে। তার মানে দাদা V0 যেটা ছিল তার থেকে আয়তন বাড়বে। আমি বললাম আচ্ছা বলতো এই V0টা কি নষ্ট হয়ে গেল? না, একদম না। এই V0 যেটা ছিল সেটা তো ছিলই, তার ওপরে কিছুটা পরিমাণ আয়তনের বৃদ্ধি ঘটলো। ধরো এইটুকু ছিল V0, আর এই যে পুরোটা যেটা বেড়ে গেল, V0-র ওপরে কিছুটা পরিমাণ বেড়ে এই যে পুরোটা হলো, এই যে পুরোটা হয়ে গেল, সেটাই হচ্ছে আমার V1। একদম পরিষ্কার। সেই জন্য দেখবি চার্লসের সূত্রের মধ্যে বলা হয়, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য, কি বললাম, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য, প্রথমে বৃদ্ধি বলেছি পরে হ্রাস, গ্যাসটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে সেটা তো থাকবেই ভাই, ওটা তো থাকবেই। এবার ওর উপরে বাড়বে কত দাদা? না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা থাকে তার মানে যেটা ছিল মানে V0, তার মানে গুণ 1/273 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। দাদা যথাক্রমে কথাটা কেন ইউজ করা হলো? মানে আমি দেখবি প্রথমে বলেছিলাম না, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে বোঝানোর চেষ্টা করা হলো যখন বৃদ্ধি করা হবে উষ্ণতা তখন আয়তন বাড়বে, যখন উষ্ণতা হ্রাস করা হবে তখন আয়তন কমবে। এটাকে বহুবার বলেছি, বহুবার এখানে আমি লিখেও দিয়েছি। তোরা যারা যারা আমার ওয়ান শট গুলো দেখিসনি তারা দেখে নে, আমি এখানেও তোকে একবার রিক্যাপ করিয়ে দিলাম। তার মানে দাদা VT ইকুয়াল টু এটা হয়ে গেল। একবার রিভাইজ করে নে, কি বলেছিলাম স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে, এবার বাড়বে কতটা দাদা? না, যে আয়তনটা থাকে তার মানে গুণ 1/273 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এখানে উষ্ণতা বাড়িয়েছি বলে আয়তন বৃদ্ধি পেয়েছে, সেই কারণে প্লাস বসেছে। যদি কমাতাম তো আয়তন হ্রাস পেত, তাহলে এখানে মাইনাস বসতো। ঠিক আছে, একটা বড় প্রশ্ন দেখতে পাচ্ছি, আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে এইটা। আচ্ছা খুব ভালো, সব বলে দিয়েছে। আপতন কোণের মান বলে দিয়েছে 45 ডিগ্রি, প্রতিসরণ কোণের মান বলে দিয়েছে, আর এর মান বলে দিয়েছে 30 ডিগ্রি। যারা এখনো পর্যন্ত ত্রিকোণমিতি পড়িসনি তারা 23.2 নম্বর চ্যাপ্টারটা অঙ্কের বই থেকে খুলে সেখানে দেখবি সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, বিভিন্ন যে চার্ট গুলো দেওয়া রয়েছে ভ্যালু, ওই চার্টটা এখানে খুলে নে। আমি আমাদের যখন ব্যাচের মধ্যে শিখিয়েছিলাম আলোর অঙ্ক, তখন এই পুরো চার্টটা কি করে আসে সেটা শিখিয়েছি। তোদের অঙ্কের টিচাররা নিশ্চয়ই শেখাবেন কিছুদিনের মধ্যে, যারা এখনো পর্যন্ত পড়িসনি। খেয়াল করে দেখ, এই বাই দ্য ওয়ে আমি কিন্তু ফাউন্ডেশন ব্যাচে অঙ্ক করাই না, ফিজিক্যাল সায়েন্সই করাই, ওই ভ্যালুগুলো লাগতো বলে শিখিয়েছিলাম। বলে দিয়েছে যে প্রথম মাধ্যম সাপেক্ষেই, এই জায়গাটা কিন্তু আমি বারবার করে শেখাই, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ নির্ণয় করো। দাদা প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম মানে আলোক রশ্মিতে 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে গেছিল, এই যে বলে দিয়েছে 1 মাধ্যম থেকে অপর এক মাধ্যমে গেছিল, তাহলে আমি ধরছি 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে গেছিল।
যখন গেছে এটাই তো তার প্রতিসরাঙ্ক, আর প্রতিসরাঙ্ককে আমরা কি লিখি স্নেলের সূত্র অনুযায়ী? আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের একটা অনুপাত লিখি, রাইট? এবার দাদা এই যে 1 μ2 এটাকেই তো লেখা যায় μ2 ডিভাইডেড বাই μ1, তুমি বারবার শিখিয়েছো। আমি বললাম একদম। যারা এখনো ওয়ান শট দেখিসনি কি করছিস ভাই? দাদা এটাকেই লেখা যায় তো সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, বললাম একদম। দাদা তুমি তো শিখিয়েছিলে যে নিচে বসে তার সাপেক্ষে বলতে হয়, বললাম একদম। এখানে কে নিচে বসেছে? প্রথম মাধ্যমটা নিচে বসেছে, তাহলে এই পুরো জিনিসটাকে আমরা কিভাবে উচ্চারণ করব? না প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। দেখ লেখা রয়েছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। যদি আমাকে বলতো দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম, তাহলে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম জাস্ট উল্টে দিতাম। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। হয়েছে? চলো দাদা, তার মানে μ2 ডিভাইডেড বাই μ1 সাইন আই, মানে সাইন আই এর ভ্যালু হচ্ছে সাইন 45 ডিগ্রি, আর এখানে সাইন আর তার মানে সাইন 30 ডিগ্রি, বললাম একদম। তাহলে এখানে ভ্যালু গুলোকে এবার বসিয়ে দিলে অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ। তাহলে μ2 ডিভাইডেড বাই μ1 সাইন 45 মানে 1/√2, সাইন 30 মানে 1 ডিভাইডেড বাই 2টা উপরে উঠে গেল। দাদা এই যে শুধুমাত্র 2 আছে এটাকে আমরা লিখতে পারি তো √2 গুণ √2, একদম লিখতে পারি। একটা √2 দিয়ে একটা √2 কাটলো, সুতরাং μ2 ডিভাইডেড বাই μ1 এর ভ্যালুটা পাওয়া গেল √2। আশা করব একদম পরিষ্কার আছে প্রত্যেকের কাছে। চল ডান। নেক্সট বলেছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামকে আয়নন শক্তির মানের ঊর্ধ্বক্রমে সাজাও। দাদা ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্ব মানে কি? ঊর্ধ্ব মানে উপরের দিকে তাকাচ্ছিস, আর কোথা থেকে তাকাচ্ছিস? নিচে থেকে উপরের দিকে তাকাচ্ছিস। তার মানে ঊর্ধ্বক্রম কথাটার মানে হচ্ছে ছোট থেকে বড়। আশা করতে পারি পুরো প্রসেসটা একদম পরিষ্কার। দাদা ঊর্ধ্ব মানে ওপর, ওপরে যখন তাকাবি তখন কোথা থেকে তাকাচ্ছিস? নিচে থেকে তাকাচ্ছিস, তার মানে ছোট থেকে বড় হচ্ছে। ঊর্ধ্বক্রম মানেই ছোট থেকে বড় হচ্ছে। আশা করব একদম ট্রিক্স গুলোকে খেয়াল রাখবি। মাধ্যমিক কাঁপিয়ে দেবো ভাই একসাথে, তুই কোনো চাপ নিস না। 2026-এ যারা পরীক্ষা দিয়েছে দাদা দিদিদেরকে জিজ্ঞাসা কর, 100 কমন এসছে, 100। প্রত্যেকটা অর কমন, প্রত্যেকটা প্রমাণ কমন, প্রত্যেকটা এমসিকিউ কমন, প্রত্যেকটা ভিএসকিউ কমন, প্রত্যেকটা এসএকিউ, প্রত্যেকটা এলএকিউ কমন। শুধু যা করাবো অ্যাডভেঞ্চার একাডেমিতে চোখ কান নাক বন্ধ করে করতে থাকবি। আমি তোকে চ্যালেঞ্জ করছি, যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরোবি একবার অন্তত বলতে হবে ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। আগের বছরে যারা মাধ্যমিক পড়েছে তারা দেখবি কমেন্ট সেকশনের মধ্যে বারবার লিখতো লাস্টের দিকে মাধ্যমিক ভৌত বিজ্ঞান মানেই অ্যাডভেঞ্চার একাডেমি। এটা আমি গর্ব করে বলতে পারি। ওই লেভেল অফ এফার্ট আমরা দিয়েছি। আমি রাত্রি 3টের সময় এখানে দাঁড়িয়ে রেকর্ড করেছি ভাই ওদের জন্য, আর তোদের জন্য করব। দেখতে থাক। দাদা তোমার পর্যায় সারণীর আগের বছরের ধামাকা ব্যাচের প্রথম ক্লাসটা যেটা তুমি কিছুদিন আগে দিয়েছিলে, আমি সেখানে দেখেছিলাম এই যে লিথিয়াম, এই যে সোডিয়াম, এই যে পটাশিয়াম, আমি আমার নিজের একটা পর্যায় সারণী দিয়েছিলাম যেটাকে আমি নিজে ডিজাইন করেছি ক্লাস 10-এর জন্য। সেই জিনিসটা তোকে দিয়েছিলাম আর বলেছিলাম এই যে 3জন আছে এদেরকে মনে রাখার উপায় কি? লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। এই যে প্রথম শ্রেণীতে আছে লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, তার মানে এটা থেকে আমি বুঝতে পারছি এটা প্রথম শ্রেণীর মৌল, একদম পরিষ্কার। তো 3জনকে দিয়েছে, আমি জাস্ট 3জনকে পরপর লিখি যে এরা এইরকম ভাবে শ্রেণী বরাবর পরপর অবস্থান করছে। এইবার আমাকে দেখতে হবে যে এদেরকে কি ধর্মের ভিত্তিতে সাজাতে দিয়েছে। দাদা আয়নায়ন শক্তি মানে আয়নী ভবন বিভবের ভিত্তিতে। আমরা তো জানি আয়নী ভবন বিভবের মান এই বরাবর বাড়ে, মানে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে বাড়ে, আর শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে কমে। তার কারণও আমি সেখানে শিখিয়ে দিয়েছিলাম। তার মানে দাদা এই বরাবর যখন যাচ্ছি, যখন শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে যাচ্ছি, তখন আয়নী ভবন বিভবের মান কমছে। বললাম একদম। তাহলে সবচেয়ে কম কার? পটাশিয়ামের। তার থেকে একটু বেশি কার? সোডিয়ামের। তার থেকে একটু বেশি কার? লিথিয়ামের। নে গল্প শেষ, ছোট থেকে বড়। তেজস্ক্রিয় ক্ষার ধাতুর নাম কি? ফ্রান্সিয়াম। নেক্সট MgCl2 গঠন অঙ্কন করো। আচ্ছা MgCl2 কিরকম ভাবে আঁকতে হয় ভাই? এই তো ম্যাগনেসিয়াম, এই তো 282, এই পাশে একটা ক্লোরিনাকি 287, এই পাশে একটা ক্লোরিনাকি 287। তোরা নিশ্চয়ই যারা যারা আয়নীয় সমযোজী বন্ধনের ওয়ান শট দেখেছিস, এটাকে দেখেই হুট করে চিনতে পেরে গেছিস যে এটা একটা আয়নীয় যৌগ, কারণ এখানে ধাতু আর অধাতুর একটা মিশ্রণ আছে। পরিষ্কার। আমি বারবার করে বলেছিলাম গ্রুপ 1 আর গ্রুপ 2 সামনে দেখবে, সঙ্গে সঙ্গে দেখবে বুঝে গেছো তুমি কি হতে চলেছে। বাকি যারা দেখিসনি তারা কি দেখে নে।
দাদা দুটো দেখাবো এখানে, বললাম একদম। এখানে 7টা দেখাবো, বললাম একদম। 2 4 6 7, 2 4 6 7 হয়েছে। এবার দাদা এখানে একটা যোগ, এখানে একটা যোগ। তুমিও জানো আমিও জানি, একে একটা ইলেকট্রন দিতে হবে, একে একটা ইলেকট্রন দিতে হবে, কারণ এ দুটো ইলেকট্রন ছাড়বে। ওয়ান সাইডেড লাভ আমি বারবার করে শিখিয়েছিলাম, একজন শুধু দেবে আর একজন শুধু নেবে, পরিষ্কার গল্প। দাদা এর একটা লাগবে, এর একটা লাগবে, একে দুটো ছাড়তে হবে। তো এই দুটো ছাড়লো, একে একটা দিল, একে একটা দিল, ওরও খুশি, ওরও খুশি, এও খুশি, শেষ। চলো দাদা এই দুটো ছাড়লো যখন, এ হয়ে গেল এখন Mg2+, আমি বললাম একদম। দাদা ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 2 8। দাদা এই যে ক্লোরিনটা ছিল সে হয়ে গেল Cl-, এই ক্লোরিনটা যেটা ছিল সেটাও হয়ে গেল Cl-, আমি বললাম একদম ভাই। দাদা এই ক্লোরিনটা দেখো 2 4 6 7 আর একটা ক্রস 8, দেখো 2 4 6 7 আর একটা ক্রস 8, একদম পরিষ্কার ভাই। তার মানে এটাও হয়ে গেল 2 8 8, এটার লাস্টে আর কিছু দেখাতে হবে না কারণ লাস্টে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। এটা হয়ে গেল 2 8 8, পরিষ্কার। প্রত্যেকেই দেখো তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌল হয়ে গেছে, এই আর্গন হয়ে গেছে আর এই নিয়ন হয়ে গেছে, শেষ। তার মানে দাদা একটা 2+ আর দুটো মাইনাস মানে 2- একসাথে জুড়ে MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করে দিল। নেক্সট প্রশ্ন দেখা যাক। আচ্ছা খুব ভালো একটা প্রশ্ন, বারবার এটা পরীক্ষাতে দেয় এবং ছেলে মেয়েদের এটা বুঝতে একটু অসুবিধা হয়। আমি আমার ওয়ান শটের মধ্যে এই প্রশ্নটাকে কভার করেছিলাম, শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর মধ্যে কোনটি হালকা এবং কেন। দেখ খুব মন দিয়ে যদি তুই দেখিস, এই ধর হচ্ছে শুষ্ক বায়ু, তোরা প্রত্যেকেই জানি শুষ্ক বায়ুর মধ্যে মেজরিটি থাকে নাইট্রোজেন আর অক্সিজেন। এখন দাদা নাইট্রোজেন যেটা থাকে, যে নাইট্রোজেন গ্যাসটা থাকে, তার আণবিক ভর বা মোলার ভর হচ্ছে 28, আমি বললাম একদম। দাদা আণবিক ভর যদি 28 হয় তাহলে বাষ্প ঘনত্ব ডি এর মান হচ্ছে 14, আমি বললাম একদম ভাই। দাদা অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তাহলে এর বাষ্প ঘনত্ব হচ্ছে 16, আমি বললাম একদম। দাদা তুমি বাষ্প ঘনত্ব দিয়ে বুঝতে পারো কে কতটা ভারী, তাই না? আমি বললাম একদম। যার বাষ্প ঘনত্ব বেশি হবে সে একটু বেশি ভারী। এবার তুই আমাকে একটা কথা বল, ধর একটা ঘর আছে, সেই ঘরটার মধ্যে 5 জন লোকই থাকতে পারে, এই ঘরটার মধ্যে ধর 5 জন লোক থাকতে পারে। তোকে আমি বললাম তুই 5 জনকে জোগাড় করে নিয়ে আয়, তুই 5 জনকে নিয়ে এলি, প্রত্যেকের ওজন 100 কেজি, 100 কেজি, 100 কেজি, 100 কেজি, 100 কেজি, 100 কেজি। আচ্ছা দাদা 5 জনই থাকতে পারে, প্রত্যেকের ওজন যদি 100 কেজি হয়, তাহলে ঘরের মধ্যে টোটাল এখন কত আছে না 500 কেজি আছে। আমি বললাম ভাই অনেক ভারী হয়ে যাচ্ছে, একজনকে বিদায় কর, একটু হালকা মানুষকে নিয়ে আয়। তো তুই কি করলি, একজনকে বিদায় করে একটা হালকা মানুষ নিয়ে এলি, তারপরে দেখতে পেলি এখানে 100 কেজি, 100 কেজি, 100 কেজি, 100 কেজি ছিল, 4টে 100 কেজি রয়েছে। একটা 100 কেজিকে বার করে আমি ধরো নিয়ে এলাম 50 কেজি, তাহলে এখন টোটাল ভর কত না 450 কেজি। দাদা 5 জনই আছে কিন্তু টোটাল ভরটা কমে গেছে, মানে হালকা হয়ে গেছে। বললাম এক্স্যাক্টলি সেম কেস এখানে হয়। দেখো এই পুরো আয়তনটার মধ্যে নাইট্রোজেন আর অক্সিজেন আছে, যাদের বাষ্প ঘনত্ব একজনের 14 একজনের 16। যখনই শুষ্ক বায়ুর পরিবর্তে আর্দ্র বায়ু চলে আসবে, আর্দ্র বায়ু মানে কি, আর্দ্র বায়ু মানে যেখানে জলীয় বাষ্প রয়েছে। এখন দাদা তার মানে কিছুটা নাইট্রোজেন আর কিছুটা অক্সিজেনকে সরে যেতে হবে জলীয় বাষ্পকে জায়গা দেওয়ার জন্য। তার মানে এখানে এবার এখানে বিষয়টা 3 দিক থেকে ভাগ হয়ে যাবে, এখানটা নাইট্রোজেন ছিল থাকবে, অক্সিজেন ছিল থাকবে, তবে জলীয় বাষ্পটাকে জায়গা দিতে গিয়ে কিছুটা নাইট্রোজেন বেরিয়ে গেল, কিছুটা অক্সিজেন বেরিয়ে গেল। নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব 14, অক্সিজেনের বাষ্প ঘনত্ব 16। দাদা জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কত? আমি বললাম জল, তো জল, জল মানে এর আণবিক ভরটা হয়ে গেল 18, 2 + 16, তাহলে বাষ্প ঘনত্বটা হয়ে গেল 9। কি বুঝতে পারলি, কিছুটা 14 কিছুটা 16 বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে যাকে জায়গা দিল তার বাষ্প ঘনত্ব 9, মানে ও তাদের থেকে হালকা। ঠিক একই ধরনের সিচুয়েশন হয়েছিল এখানেও। তার মানে বুঝলাম যে যতটা আয়তন ছিল ততটাই রয়েছে, শুধু ওই আয়তনের মধ্যে ভারী লোকেরা ছিল, কিছুটা কিছুটা করে ভারী লোক বেরিয়ে গিয়ে হালকা লোককে জায়গা দিল, তার ফলে ওভারঅলটা হালকা হয়ে গেল। এই জন্যই দাদা শুষ্কর থেকে আর্দ্র হালকা, বললাম একদম। নেক্সট চলো, আমাদের প্রত্যেকটা এসএকিউ টাইপ প্রশ্ন ডান। এবার আমাদের লাস্ট সেগমেন্ট যেটা হচ্ছে এলএকিউ টাইপ প্রশ্ন। দেখ আদর্শ গ্যাসের সমীকরণ বার করে পরীক্ষাতে দেয়, আমি বারবার করে তোদেরকে শিখিয়েছি আদর্শ গ্যাসের সমীকরণ কিভাবে তৈরি করতে হয়। 3টে সমীকরণকে যুক্ত করতে হয় তোরা জানিস। প্রথমেই তোরা লিখবি এরকম ভাবে বয়েলের সূত্রানুযায়ী। তাহলে দাদা যখনই বয়েলের সূত্রানুযায়ী লিখবো, সঙ্গে সঙ্গে বয়েলের সূত্রটা তো গাণিতিক রূপটা লিখে দেবো, এমন না, বয়েলের সূত্রটাকে এক লাইনে লিখে দিবি। সূত্রটাকে লিখতে তোর বেশি সময় লাগবে না ভাই,
আর মাথায় রাখবি, যখন তুই ভি প্রপোর্শনাল টু 1/p লিখছিস, আমি আমাদের ফাউন্ডেশন ব্যাচে এগুলো খুব ধরে ধরে শিখিয়ে দিয়েছি ছেলে মেয়েগুলোকে, প্রত্যেকটা টেকনিক শিখিয়ে দিয়েছি, তার মধ্যে একটা টেকনিক শিখে না তুই। এই যে ভি প্রপোর্শনাল টু 1/p যখন লিখছি, এখানটায় অবশ্যই তো আমি ধ্রুবকটাকে মেনশন করবই, তার পাশাপাশি এই ভিটা কি সেটা লিখবো, পিটা কি সেটা লিখবো। ধ্রুবকের মধ্যে যেগুলোকে মেনশন করছি সেগুলো লিখবো যে সেগুলো কি অ্যাকচুয়ালি। আমি বলবো ধ্রুবকের মধ্যে কথাই লিখবি, গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর, কোনো সিম্বল দিবি না, তাহলে আর এখানে আলাদা করে লেখার কোনো প্রয়োজন পড়বে না। এখানটা যেগুলো লিখলি সেগুলোকে পাশে কিন্তু অবশ্যই মেনশন করবি, হয়েছে। একই রকম ভাবে চার্লসের সূত্র যখন কেলভিন স্কেলে লিখবি, তো চার্লসের সূত্র অনুযায়ী বলে সূত্রটা এক লাইনে লিখবে, লেখার পরে ভি প্রপোর্শনাল টু টি লিখবে, পাশে ধ্রুবক লিখবে, তারপরে মেনশন করবে কোনটা কি, হয়েছে। একই রকম ভাবে দাদা অ্যাভোগাড্রো সূত্রানুযায়ী লিখবো, আমি বললাম একদম একই রকম ভাবে লিখবো অ্যাভোগাড্রো সূত্রানুযায়ী, লেখার পরে লিখবো ভি প্রপোর্শনাল টু এন, ধ্রুবক লিখবো, পাশে মেনশন করবো, হয়েছে। এবার এইটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ গেল। 1, 2 আর 3 কে যৌগিক ভেদের মাধ্যমে জুড়ে পাই, বা 1, 2, 3 নম্বর সমীকরণ থেকে পাই। যৌগিক ভেদের মাধ্যমে যখন তুই যুক্ত করবি তখন কি শিখিয়েছিলাম, এখানেও ভি, এখানেও ভি, এখানেও ভি, 3 জায়গাতে ভি, তো একটা ভি দিয়ে দাও। এখানে প্রপোর্শনাল, এখানে প্রপোর্শনাল, এখানে প্রপোর্শনাল, 3 জায়গায় প্রপোর্শনাল, তো একটা প্রপোর্শনাল দিয়ে দাও। আর এই যে ডান দিকের গুলোকে গুণ করে দাও, দেখো 1/p আছে, t আছে, n আছে, গুণ করলে কি পাওয়া যায়, nt ডিভাইডেড বাই p পাওয়া যায়। বলো গল্প শেষ। তার মানে দাদা এইদিকে পাওয়া যাচ্ছে nt ডিভাইডেড বাই p, হলো একদম। তাহলে যখনই সমানুপাতিক চিহ্নটা উঠবে একটা ধ্রুবক আসবে, k ইন্টু nt ডিভাইডেড বাই p। দাদা জানো তো pv ইকুয়াল টু nkt হয়ে গেল, আমি বললাম একদম হয়ে গেল। আচ্ছা একটা কথা শুধু শুনে রাখ, এই যে ধ্রুবক কেটা রয়েছে, রসায়ন বিদ্যায় তার প্রচন্ড ভয়ঙ্কর অবদানের জন্য, এটাকে একটু স্পেসিফাই করার জন্য, এটাকে একটু অন্যরকম দেখানোর জন্য এই ধ্রুবকটা আর দিয়ে লেখা হয়ে থাকে কে এর পরিবর্তে, এবং পুরো সমীকরণটাকে তোরাও জানিস আমিও জানি পিভি ইকুয়াল টু এনআরটি লেখা হয়ে থাকে। আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ফাউন্ডেশন ব্যাচে একটা করে হ্যান্ড রিটেন নোটস দেওয়া হয়, তার মধ্যে লেখার কায়দা শেখানো থাকে যে কিভাবে লিখতে হয় উত্তরগুলোকে। এইটাই হচ্ছে সব থেকে বড় জায়গা, সেখানে প্রত্যেকটা উত্তর লেখার জিনিস দেওয়া থাকে। যারা যারা লেখার এখনো পর্যন্ত সঠিক পদ্ধতি জানিস না, সব প্রসেস নিচে পিন কমেন্টের মধ্যে বলে দেওয়া আছে। দেখ এগুলো হয়ে গেল, এটাই আদর্শ গ্যাসের সমীকরণ। বলেছে আদর্শ গ্যাস সমীকরণ থেকে গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। দাদা ঘনত্ব কি করে বার করে, আমরা তুই আগে বল ঘনত্ব মানে কি, কি পড়েছিলি নাইনে? না পড়েছিলাম দাদা ঘনত্ব ইকুয়াল টু ভর ডিভাইডেড বাই আয়তন, এটাই পড়েছিলাম। আমি বললাম একদম এটাই তুই পড়েছিলি। এবার দাদা চিন্তা করে দেখো, আদর্শ গ্যাসের সমীকরণটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। দাদা এই মোলটাকে লেখা যায়, তুমি আমাদেরকে শিখিয়েছো কিছুদিন আগে, অঙ্কের মধ্যেও শিখিয়েছো, মোলটাকে লেখা যায় ডাব্লিউ বাই এম আর টি। যারা জানিস না, আমরা গ্যাসের আচরণের সব অঙ্ক ব্যাচের মধ্যে না করিয়ে ইউটিউবের মধ্যে সবার জন্য দিয়েছি, আর ব্যাচের মধ্যে করিয়েছি আলোর সব ধরনের অঙ্ক। এইবার দাদা এখানে ভরটা হচ্ছে ডাব্লু, হ্যাঁ। আয়তনটা হচ্ছে ভি, হ্যাঁ। তার মানে দাদা ডাব্লুর তলায় ভি আসবে, তো ডাব্লু বাই ভি করে দিলাম। এমটা উপরে তুলে দাও, তাহলে পুরো সমীকরণটাকে এদিক ওদিক করলে তুইও বুঝতে পারছিস আমিও বুঝতে পারছি, ডাব্লু বাই ভি ইকুয়াল টু পি এম বাই আর টি আসবে। দাদা এই ডাব্লু বাই ভি যেটা রয়েছে সেটাই হয়ে গেল রো, তাহলে রো ইকুয়াল টু চলে এলো পি এম বাই আর টি। বললাম একদম এইটাই হয়ে গেল ঘনত্বের সমীকরণ। এইবার দাদা আমাকে কি বলতে চেয়েছে, সেই সমীকরণ থেকে ঘনত্বের সাথে চাপ ও উষ্ণতার সম্পর্ক লেখো। সমীকরণটা ভালো করে দেখ, সমীকরণটা রয়েছে রো ইকুয়াল টু পি এম বাই আর টি। আচ্ছা কোনো একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে মলিকিউলার মাস মানে মোলার মাসের ভ্যালুটা ধ্রুবক, কোনো একটা গ্যাস বা যে কোনো কিছুর ক্ষেত্রেই আর এর মানটা ধ্রুবক, তার মানে সমস্ত কিছু ডিপেন্ড করছে চাপ আর উষ্ণতার উপরে। যদি আমি তোকে বলি এম আর আর তো এমনি ধ্রুবক ছিল, যদি তার সাথে সাথে পিটাও ধ্রুবক হয়, এম আর ও পি ধ্রুবক হলে, পি ধ্রুবক এম ধ্রুবক আর ধ্রুবক যদি হয়, তাহলে রো প্রপোর্শনাল টু 1/t। তাই তো হচ্ছে রে, টিটা দেখ তলায় আছে, তিনটেই ধ্রুবক হয়ে গেছে, তো ধ্রুবক আর সমান চিহ্ন তুলে দিলেই তো প্রপোর্শনাল সাইন চলে আসে, তো রো প্রপোর্শনাল টু 1/t চলে এলো। তার মানে উষ্ণতার সাথে ঘনত্ব কি ব্যস্তানুপাতিক, স্বাভাবিক। যখন ওই সবার পেছনে ছ্যাঁকা দিচ্ছিলি, উষ্ণতা যখন বাড়ছিল, লোকজন তো ছুটছিল, ছুটছে মানে কি ঘনত্বটা কমে যাচ্ছে, তার মানে টেম্পারেচার যদি বাড়ে তো ঘনত্ব কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার দাদা যদি এম আর ও টি ধ্রুবক থাকে,
তাহলে আমি পরিষ্কার দেখেই বুঝতে পারছি রো ওপরে এম ওপরে, রো ওপরে পি ওপরে, তার মানে রো প্রপোর্শনাল টু পি হয়ে গেল। তার মানে এটা সমানুপাতিক সম্পর্ক। স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক। তুই চিন্তা করে দেখ, যখন টেম্পারেচারটাকে, এই যে এমটাও ধ্রুবক, আরটাও ধ্রুবক, টিটাও যখন ধ্রুবক, তার মানে এই তিনখানেই ধ্রুবক হয়ে গেল। তো ধ্রুবক আর সমান চিহ্ন যখন তুলবো, রো উপরে আছে পি উপরে আছে, তাহলে রো প্রপোর্শনাল টু পি হয়ে গেল, শেষ। তুই ধর অনেক একটা কন্টেনারের মধ্যে গ্যাস আছে, তুই ওপর থেকে প্রেসার বাড়াচ্ছিস প্রেসার বাড়াচ্ছিস প্রেসার বাড়াচ্ছিস, গ্যাসের অণুগুলো কাছাকাছি আসছে, মানে তোর ঘনত্বটা বাড়ছে। ঠিক আছে, চলো। সমযোজী মিথেন গ্যাসীয় হলেও গ্লুকোজ কঠিন, কিছুদিন আগে ওয়ান শটের মধ্যে শেখালাম আয়নীয় সমযোজী বন্ধনে। আমি বারবার করে বলেছিলাম যে সমযোজী যৌগগুলোর মধ্যে যারা যারা এই ভিডিওটার পরে ওয়ান শট গুলো দেখবি না, বিশাল লস কিন্তু ভাই। তুই যদি প্র্যাকটিস করে নিয়ে থাকিস তাহলে ঠিক আছে, যদি না করে থাকিস ওয়ান শট নিচে দেওয়া আছে দেখে নে। আর যদি খুব ডিটেলে শিখতে চাস তাহলে ফাউন্ডেশন ব্যাচ জয়েন করতে পারিস। তবে আমি বলবো এখন ফার্স্ট সামেটিভ কিছুদিনের মধ্যে জয়েন করিস না, সেকেন্ড সামেটিভে জয়েন করবি, ফিসটাও একটু কম হবে, বলে দিচ্ছি। সমযোজী মিথেন গ্যাসীয় কিন্তু গ্লুকোজটা কঠিন কেন দাদা? কারণ এই যে সমযোজী যে অণুগুলো রয়েছে, সমযোজী যে যৌগের অণুগুলো রয়েছে, সেই অণুগুলোর মধ্যে ক্রিয়া করে দুর্বল ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল। এবং এই দুর্বল ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলের জন্যই, যেহেতু ওদের মধ্যে যে আকর্ষণ বলটা, অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা, সেটা যেহেতু দুর্বল হয়, এই ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলটা যেহেতু দুর্বল হয়, সেই জন্য সমযোজী যৌগগুলো হয় গ্যাসীয় হয়, না হয় তরল হয়, কঠিন খুব একটা হতে পারে না। এই ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলটা দুর্বল বলেই সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কম হয়। আশা করতে পারি কানেক্ট করতে পারছিস। এবার দাদা, মিথেন একটা সমযোজী যৌগ, তো মিথেন গ্যাসীয় আমি মেনে নিলাম, কিন্তু গ্লুকোজ মানে C6H12O6 এটাও তো একটা সমযোজী যৌগ, তাহলে সেটা কেন কঠিন? তুমি তো বললে সমযোজী যৌগগুলোর মধ্যে একটা দুর্বল ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল কাজ করে, তো যদি বলটা দুর্বল হয় তাহলে স্বাভাবিকভাবে গ্লুকোজেরও কঠিন হওয়া উচিত নয়। আমি বললাম এখানে একটা বড় গল্প আছে ভাই। এই যে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলটা যেটা কাজ করছে, এই যে আকর্ষণ বলটা, সেটা আণবিক ভর বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। আণবিক ভর যদি অনেক বেশি হয় তাহলে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলের মানটাও অনেক বেশি হয়। চিন্তা করে দেখ আজকে গ্লুকোজের কথা, গ্লুকোজ হচ্ছে C6H12O6, হিসাব করে দেখলে 180 পাবি এর মলিকুলার মাস, কত বেশি চিন্তা কর। আর এই যে মিথেন CH4, 12 + 4 16, কোথায় 16 আর কোথায় 180। যত আণবিক ভর বেড়েছে, ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল বেড়েছে, তাহলে মিথেনের তুলনায় গ্লুকোজে বা চিনিতে আরো বেশি। গ্লুকোজ, চিনি এগুলোর মধ্যে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল অনেক বেশি, সেই কারণে সেগুলোর ক্ষেত্রে তুই কঠিন ব্যাপারটা দেখতে পাচ্ছিস। আশা করতে পারি ক্লিয়ার আছে। নেক্সট প্রশ্ন, উত্তল লেন্সের মাধ্যমে অসৎ প্রতিবিম্ব গঠন করতে হলে বস্তুর অবস্থান কোথায় হতে হবে? এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে। তোরা যারা আমাদের এই চার্টটা দেখেছিলি তারা নিশ্চয়ই জানিস যে আমরা যদি বস্তুটাকে আলোক কেন্দ্র ও ফোকাসের মাঝে বসাই, তখন কিন্তু একটাই মাত্র কেসে উত্তল লেন্স অসৎ প্রতিবিম্ব তৈরি করে। ঠিক আছে, নেক্সট। এটাই হচ্ছে মেবি লাস্ট প্রশ্ন। চারটেই প্রশ্ন থাকে, 4 3 12 নাম্বার থাকে। এসে কি এই এলএকিউ টাইপের প্রশ্নের মধ্যে দেখবি শুরুতে নিশ্চয়ই দেখানো ছিল, এই যে 3 নাম্বার করে প্রশ্ন 4টে থাকে। তোদের ম্যাক্সিমাম 3 নাম্বারেরই প্রশ্ন হয় মাধ্যমিকেও। এটা একটা খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, মারাত্মক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মারাত্মক প্রশ্ন। এই প্রশ্নগুলোকে সবাই সিলেক্ট করে করে এনেছি যাতে তোদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফুল রেডি করে দেওয়া যায়। দেখ, তোরা প্রত্যেকেই জানিস এই যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে, লিথিয়ামের পরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। দাদা আমি বুঝবো কি করে এরা পর্যায় বরাবর আছে না শ্রেণী বরাবর আছে? প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যাগুলো লিখ। লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লুরিনের 9। আমি দেখতে পাচ্ছি এক 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 করে করে বাড়ছে। আর আমরা জানি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলেই এক 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 করে করে প্রোটন সংখ্যা তথা ইলেকট্রন সংখ্যা বাড়ে। তার মানে দাদা এরা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে রয়েছে গো। আমি বললাম একদমই তাই, একদমই তাই, এরা পর্যায় বরাবর রয়েছে। এবার দাদা কি ধর্ম দিয়েছে না, খুব সহজ, আয়োনাইজেশন শক্তি দিয়েছে। তো আমরা তো জানি আয়োনাইজেশন শক্তির মানটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে বাড়ে আর শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে কমে। তার মানে দাদা এটা কোনো প্রশ্ন হলো? আয়োনাইজেশন শক্তি দিয়েছে তো এই বরাবর বাড়বে 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 বাড়বে, কারণ এই বরাবর বাড়ে আয়োনাইজেশন শক্তি, না গল্প না না।
মনে রাখবি এই প্রশ্নটা একটা, এই যে প্রশ্নটা তুই দেখছিস এটা কালজয়ী প্রশ্ন। ইনফ্যাক্ট এই প্রশ্নটার উত্তর একটা বইয়ের মধ্যেও ভুল লেখা রয়েছে। এই প্রশ্নটা বারবার মাধ্যমিকে দিয়েছে, বারবার এমসিকিউ, বারবার ভিএসকিউ, বারবার এসকিউতে দিয়েছে, এবং তোদের বেলা এই প্রশ্নটা দেওয়ার চান্স অনেক বেশি। এই পুরো সিরিজটাই ভুল ভাই। দাদা তাহলে এটা কি হবে? আমি বললাম লিথিয়ামের থেকে বেরিলিয়ামে বাড়ে, বেরিলিয়াম থেকে বোরনে কমে, বোরন থেকে কার্বনে বাড়ে, কার্বন থেকে নাইট্রোজেনে বাড়ে, নাইট্রোজেন থেকে অক্সিজেনে কমে, অক্সিজেন থেকে ফ্লুরিন আবার বাড়ে। দিস ইজ দ্য ক্রম। এইটা তোমাকে আপাতত মনে রাখতে হবে। যখন তুমি ক্লাস 11 আমার কাছে কেমিস্ট্রি পড়বে, তখন তোমাকে আমি প্রথম চ্যাপ্টারটা করাতে গিয়ে এই জায়গাটার কথা মনে করাবো, যে দেখ এই জায়গাটায় আমি এই কথাটা বলেছিলাম না, এই আজকে তোকে তার প্রমাণ দিয়ে দিলাম যে কেন কথাটা বলেছিলাম। এই জায়গাটাকে নোট করে রাখবে, এই জায়গাটা বারবার পরীক্ষাতে আসে। একটা বইতে, একটা প্রকাশনীর বইতে এই জায়গাটাতে ভুল দেওয়া রয়েছে, ওখানে এটা দেখানো আছে কিন্তু এটা দেখানো নেই। খেয়াল রাখবি দুটো জায়গাতেই কিন্তু গন্ডগোল থাকে। বেরিলিয়ামের থেকে বোরনে যখন যায় তখনও গন্ডগোল হয়, নাইট্রোজেন থেকে অক্সিজেনে যখন যায় তখনও গন্ডগোল হয়, দুটো জায়গাতেই হয়েছে। দীর্ঘ পর্যায় সারণীদের অবস্থান নির্ণয় করো, বহুবার শেখানো আছে। ওয়ান শর্টটার মধ্যেও তোদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে অবস্থান বার করার জন্য কি করতে হয়, প্রথমে ইলেকট্রন বিন্যাস করতে হয়। ধর আমি লিথিয়ামের কথা বলছি, লিথিয়াম 3, 2,1, বেরিলিয়াম 4, 2,2, আর একদম লাস্টেরটা করে দিই ফ্লুরিন, ফ্লুরিন হচ্ছে 9, 2,7 হয়েছে। এবার দাদা কি করে করতে হয় আমি বলছি, যতগুলো ধাপে ইলেকট্রন বিন্যাসটা হয়েছে, দেখ একটা ধাপ, দুটো ধাপ, তাহলে সেটাই হচ্ছে পর্যায়ের সংখ্যা। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে আজকে যদি এখানেও তুই বলিস পর্যায় 2, এখানেও যদি তুই বলিস পর্যায় 2, এখানেও যদি তুই বলিস পর্যায় 2, দেখ দুটো, দেখ দুটো, দুটো ধাপে হয়েছে, পর্যায় 2 হয়েছে। শ্রেণী কি হবে? দীর্ঘ পর্যায় সারণী বার করার, শ্রেণী বার করার নিয়ম আছে। শেষ কক্ষপথের দিকে তাকাও, শেষ কক্ষপথের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে, যদি একটা ইলেকট্রন থাকে তো শ্রেণী 1, দুটো ইলেকট্রন থাকে তো শ্রেণী 2, তিনটে ইলেকট্রন থাকলে 10 যোগ করে শ্রেণী 13, চারটে থাকলে 14, পাঁচটা থাকলে 15, ছটা থাকলে 16, সাতটা থাকলে 17। তার মানে দাদা যদি শ্রেণী বার করতে দেয় আমাদের, তাহলে এখানে পর্যায় 2 শ্রেণী কত হয়ে যাবে, এটা মুছি, তাহলে 3 থেকে 10 যোগ করতে হবে 7 পর্যন্ত, 8 থাকলে 18, আর 1 আর 2 থাকলে জাস্ট 1 আর 2 হয়েছে। মনে থাকবে টেকনিকটা, যারা যারা জানিস না পর্যায় সারণী ওয়ান শটের মধ্যে শেখানো রয়েছে। দাদা লাস্টে 1 আছে, তারপরে শ্রেণী 1 নে, পর্যায় সারণী খুলে দেখে নে, চেক করে নে 2 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণীতে কে আছে। যারা প্রসেস জানিস না আমার ওয়ান শট দেখে নে। 2, 2 দাদা পর্যায় 2, শ্রেণী কত, শ্রেণীও 2। দাদা 2, 7 পর্যায় তো 2 হবে, শ্রেণী কত, 7 আছে বলে 10 যোগ করে তো 17। শেষ শেষ শেষ। বাকিগুলো তুই করতে পারবি, নিচে কমেন্ট করতে পারবি। প্রত্যেকে জানিয়ে দে আজকের এই ক্লাসটা করার পর কনফিডেন্স এসেছে কি আসেনি। প্রত্যেকে জানিয়ে দে ওয়ান শট গুলো আর এগুলো করানোর ফলে অ্যাডভেঞ্চার একাডেমি তোদের কিভাবে হেল্প করছে। একবার আমাকে এই বিষয়টা জানিয়ে দে যে পরীক্ষার জন্য অ্যাডভেঞ্চার একাডেমি তোকে ফিজিক্যাল সায়েন্সে তৈরি করে দেওয়ার যে কথা দিয়েছিল সেটা আমি রাখছি কি রাখছি না, নিচে একবার প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দিচ্ছিস। দেখা হচ্ছে সবার সাথে নতুন একটা সুপার মকে। সবাই খুব ভালো করে কোশ্চেনগুলোকে ভালো করে খাতার মধ্যে কর, প্র্যাকটিস কর, সবকিছু তোরা এখান থেকেই পাবি। প্রত্যেকটা ওয়ান শট, প্রত্যেকটা প্রশ্ন করে নে। যারা ফাউন্ডেশন ব্যাচে আছিস তাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই, তারা শুধু কোশ্চেন প্র্যাকটিস কর। যারা যারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাইছিস আফটার ফার্স্ট সামেটিভ 6289360364, ফার্স্ট সামেটিভের আগে ভর্তি হতে চাইলে তারও উপায় আছে, বাট আমি যারা ফার্স্ট সামেটিভের পরে ভর্তি হতে চাইছিস তাদের কথা বলছি। আমরা অ্যাকচুয়ালি আগের বছরে একটাই মাত্র ব্যাচ লঞ্চ করেছিলাম, সেটা ছিল ধামাকা ব্যাচ, এবং ওটা ছিল ফুল সিলেবাসের জন্য। এটা আমাদের অগস্ট মাসে বেরোয়, ওটা আমাদের সব থেকে প্রাইম ব্যাচ। ওটা পুরো পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদেরকে আমি একটা বিষয় গিফট করি যে তুই যদি ভৌত বিজ্ঞানে নাম্বার পেতে চাস, যদি ফুল মার্কস পেতে চাস, ধামাকা ব্যাচ তোর একটা বড় উপায় ভাই। এই ধামাকা ব্যাচের ফিস আগের বারে রাখা হয়েছিল ওয়ান টাইম 999 টাকা একবার। অগস্ট মাস থেকে সেটা শুরু হয় আফটার সেকেন্ড সামিট। এই বছরে আমরা ধামাকা ব্যাচটাকে দুটো পার্টে ভেঙে দিয়েছি। প্রথম যে ব্যাচটা করেছি সেটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, মানে একদম ধরে 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 প্রত্যেকটা চ্যাপ্টারের বেস রেডি করে দেওয়া হচ্ছে। ফাউন্ডেশন ব্যাচের ফিস হচ্ছে ওয়ান টাইম 499 রুপিস যদি কেউ এখন ভর্তি হতে চাস। আর যদি কেউ আফটার ফার্স্ট সামেটিভ ভর্তি হোস তাহলে সেই ফিসটা হয়ে যাবে ওয়ান টাইম 399 রুপিস আফটার ফার্স্ট সামেটিভ ভর্তি হলে। সেকেন্ড সামেটিভের জন্য ওয়ান টাইম 399 রুপিস হয়েছে। ফাউন্ডেশন ব্যাচে ভর্তির জন্য তোমাকে এই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ করতে হবে ফাউন্ডেশন লিখে। আর আফটার ফাউন্ডেশন যখন ধামাকা ব্যাচ লঞ্চ হবে তখন ধামাকা ব্যাচের ফিস থাকবে ওয়ান টাইম 599 রুপিস। কাদের জন্য? যারা 499 বা 399 দিয়ে ধামাকা ব্যাচের মধ্যে, ফাউন্ডেশন ব্যাচের মধ্যে ভর্তি হয়েছিল তাদের জন্য।
যারা বাইরে থেকে জাস্ট ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হতে আসবে, আসলে এটা ধামাকা 2.0 ব্যাচ, যারা এখান থেকে ডিরেক্ট ভর্তি হতে আসবে তাদের জন্য হয়তো 100-200 টাকা বেশি থাকবে নর্মাল যারা এখান থেকে এখানে যাচ্ছে তাদের থেকে। সেই জন্য আমি বলবো প্রথমে পুরো ডিটেল ফাউন্ডেশন রেডি কর, তারপরে ডিরেক্ট ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হ, পুরো ফিজিক্যাল সাইজ কাঁপিয়ে দিয়ে বেরিয়ে যা ভাই। ঠিক আছে, ব্যাস আজকে আর কিছু বলার নেই। প্রত্যেকে ভালো করে পড়তে থাক। ফার্স্ট সামিটিভ কাঁপিয়ে দে, সেকেন্ড সামিটিভ থেকে ফাউন্ডেশন রেডি করে তারপরে ধামাকা করে দে। আজকের মতো এখানেই, জয় ধামাকা।